নীল চিরকুট পর্ব সংখ্যা 49। লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। আকাশ ঝকঝকে রোদ। টিএসসি পরিচিত চায়ের দোকানে বসিয়া আছে নাদিম। গায়ে ঘরমক্ত টি শার্ট, পিঠে গিটার, ডান হাতে ধোয়া ওঠা গরম চায়ের কাপ। এক ঝাঁক উত্তপ্ত রোদ এসে পড়েছে পায়ের খুব কাছে। কপালে চটচটে ঘামের অভাব আর অস্বস্তিকর পরিবেশ। খুব আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছে নাদিম। কুচকে যাওয়া ভুরুচুরা বিরক্তি নিয়ে অনরিষ্ট মুখবিবরের সামনে কিঞ্চিত বসে আছে। ধবধবে সাদা লুঙ্গি পাঞ্জাবি পরিহিত এক ভদ্রলোক। মুখের গড়ন শক্তপোক্ত, ঠোঁট দুটো পানের রসে লাল, টকটকে ফর্সা, কপাল কুচকানো, চোখ দুটো বিরক্তিতে দ্বিধা। আমি মকবুল মিয়া, নিজে তোমার সাথে দেখা করতে এসেছি। এর পেছনে কারণ কি তুমি কি অনুমান করতে পারো? নাদিম চোখ তুলে তাকায়। ভুরু কোচকানো জোড়া শিথিল হলো। হালকা কণ্ঠে বলল, জি না। মকবুল সাহেব হাসলেন। পানের পিকের রস লাল হয়ে থাকা এক পাটি দাঁত ঝিলিক দিয়ে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা চাকর শ্রেণীর লোকটি পানের খিলি এনে দিতেই নতুন খিলি মুখে পড়লেন। হাসি হাসি মুখে পাঞ্চি বলেন। বেশ কিছুক্ষণ নীরব থেকে মুখ ভর্তি পানের রস নিয়েই কথা বললেন। মিথ্যা, মকবুলের সাথে মিথ্যা বলে লাভ নেই। মানুষ দেখে নারী নক্ষত্র বুঝে ফেলার ক্ষমতা আমার আছে, আর মানুষ দেখে মনের কথা আজ করে ফেলার ক্ষমতা বোধহয় তোমারও খানিক আছে, তাই না? নাদিম উত্তর দিল না। চায়ের কাপটা নামিয়ে রেখে সিগারেট ধরালো। মকবুল সাহেব একদলা থুতু ফেলে রুমালে মুখ মুছলেন। পানের রসে লাল হয়ে যাওয়া ধবধবে সাদা রুমালটা রাস্তার পাশে ছুঁড়ে ফেলে হাসলেন। তুমি খুব ভালো করেই জানো আমি কেন এসেছি, জানো না? নাদিম ক্ষীণ চোখে তাকালো, হেসে বলল, হয়তো জানি, খানিকটা অনুমান করতে পেরেছি, কিন্তু আপনার মেয়ের সাথে কোনো রূপ যোগাযোগ আমার নেই। মকবুল সাহেব অবাক হলেন। কয়েক মুহূর্ত নিষ্পলক চেয়ে থেকে নিজের মনে আওড়ালেন, আমার মেয়ে? কেন, মিষ্টি কি আপনার মেয়ে নয়? মিষ্টির ওপর অধিকার আইনগত আপনারই বেশি, আমি বা আমার কেউই নই। মকবুল সাহেব জবাব দিলেন না। নাদিমের দিকে একদৃষ্টে চেয়ে থেকে শক্ত কণ্ঠে বলল, তুমি কি আমায় অ্যাভয়েড করার চেষ্টা করছো? এসব খেলা পুরাতন খেলোয়াড় আমি, আমার সাথে খেলতে আসবে না। মিষ্টিকে লেলিয়ে দিয়ে আমার সামনে ভালো সাজার চেষ্টা করো না। নাদিম হেসে ফেলল। বিচিত্র ভঙ্গিতে সিগারেটের অবশিষ্ট ছাইটুকু ফেলে নিয়ে বলল, মিষ্টি আমার কাছে আসতে চায়, আমার সাথে থাকতে চায়, কিন্তু আমি নই। আপনি বুদ্ধিমান মানুষ, আমাদের পারিবারিক হিস্ট্রি সম্পর্কে না জেনে বসে থাকার কথা নয়। মিষ্টির প্রতি আমার শূন্য অনুভূতি খোঁজাটা আপনার জানা, তবুও আপনার মনে হয় আমি মিষ্টিকে লেলিয়ে দিচ্ছি? আশ্চর্য, মিষ্টির প্রতি শূন্য নয়, তোমার সুপ্ত অনুভূতির কথাও জানা নয়। মিষ্টিকে তুমি আগলে রাখতে চাও, আর আগলে রাখার জন্যই তাকে আমার থেকে ছিনিয়ে নিতে চাও। মনে রাখো, মকবুল ছেড়ে দেওয়ার পাত্র নয়। নাদিমের চোখে মুখে গম্ভীরতার ছাপ পড়ল। ভীষণ গম্ভীর কণ্ঠে বলল, আপনি মানুষ হিসেবে অত্যন্ত খারাপ একজন ব্যক্তি মকবুল সাহেব। মিষ্টির ভাগ্য খুব প্রসন্ন ছিল বলে হয়তো আপনার কন্যা স্নেহে আপনার কাছে পেয়েছে, নয়তো এতদিন বিদেশ বিভুইয়া বিলাসবহুল বিছানায় শোভা পেত সে। কিন্তু তা হয়নি, হয়েছে তার উল্টো। কিন্তু এমন কেন হলো? মকবুল সাহেব উত্তর দিলেন না, ক্ষীণ চোখে চেয়ে রইলেন। নাদিম নতুন একটা সিগারেট ধরালো। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার ভাবনা ঠিক হলে আপনি ব্যক্তিগত জীবনে সুখ খুব একটা পাননি মকবুল সাহেব। আপনি হয়তো বা খুব একা। সমাজে নিকৃষ্ট মানুষ যেমন একা হয়, ঠিক তেমনই মিষ্টির জন্ম দুঃখী মেয়ে। আর দুঃখ আশ্চর্যজনকভাবে ব্যাপার হলো, আপনার জন্মের ইতিহাসটা খুবই সুখকর নয়। মিষ্টি আর আপনার জীবনটার সূচনায় একই। মিষ্টির প্রতি আপনার আলাদা মায়া জাগায় খুব বড় একটা কারণ হলো তার জন্ম ইতিহাস। দ্বিতীয় কারণটি হয়তো তার নিষ্পাপ মুখশ্রী। আপনি এই মধ্যবয়সে এসে হঠাৎ উপলব্ধি করেছেন এই পৃথিবীতে আপনি একা। ভালোবাসার মতো, ভরসা করার মতো নিজের কেউ নেই। মিষ্টিকে আপনার চাই। মিষ্টি আপনার মতো একা, ভালোবাসার ক্ষমতা তার প্রচণ্ড। এই সকল কারণে মিষ্টির প্রতি পিতৃস্নেহ কাজ করেছে আপনার। তারপরও সম্পত্তির যথার্থ উত্তরাধিকারও প্রয়োজন। আমি ঠিক বললাম তো মকবুল সাহেব? এইটুকু বলেই থামল নাদিম। মকবুল সাহেবের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মকবুল সাহেব মুখ থমথমে। মনে সুপ্ত গহ্বরে লুকিয়ে রাখা সত্যগুলো অবলীলায় প্রকাশ পেয়ে যাওয়ায় তিনি বিরক্ত ও শঙ্কিত হয়। কি আর প্রকাশ করে পেল, আর কি অপ্রকাশিত সত্যি? কি জানলো নাদিম? ছেলেটা সর্বজান্তা নাকি কোনো মাইন্ড গেম রিভার করছে?
মেয়ের ভয়ে তার গোপনীয়তা নাদিম মৃদু হেসে বলল, আপনি মানুষ হিসেবে নিকৃষ্ট হলেও বাবা হিসেবে দুর্দান্ত মকবুল সাহেব। আমার বাবার থেকেও ঢের ভালো। প্রত্যেকটি মানুষই মাঝে একটি নেগেটিভিটি থাকে এবং আদর্শ কিছুও থাকে। অসাধারণ অনুভূতি কখনো সাধারণ কিছুর মনে পড়তে পারে না। তার ধারণা ছিল আমার সন্তান বলে কোনো ব্যাপার এই পৃথিবীতে নেই। পূর্ণজন্ম পদ্ধতি, নরনারীর উপস্থিতি একটি মধ্য অতীত, কিছু অন্য নয়। একটু বলেই দীর্ঘশ্বাস ফেলল নাদিম। সিগারেটে ঘন ঘন টান দিয়ে নাক মুখে ধোঁয়া ছাড়ল। কিছুক্ষণ নীরব থেকে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আমি ব্যক্তিগতভাবে এমন সম্পর্কগুলো বিশ্বাস রাখি না মকবুল সাহেব। ভাই হিসাবেও খুব একটা প্রশংসার দাবিদার নই। বোনের জন্য আকুলি বিকুলি অনুভূতিও নেই। আপনার এই অনুভূতি ভীষণ ফর্চার ম্যাটেরিয়াল পারসন বলে মনে হচ্ছে মকবুল সাহেব। সত্যিকারের বাবার মতোই অসহায়। আপনার চোখ বলছে মিষ্টি ভালো থাকবে, এতটুকুই এনাফ। কোন দুনিয়ায় থাকেন, কার সাথে থাকেন তা নিয়ে ভাবার সময় নেই। আর তার সাথে দ্বিতীয় দেখা করার ইচ্ছাও আমার নেই। আপনি চাইলে সত্যি প্রকাশ করতে পারেন। ভাইয়ের নামে মিথ্যা কিছু ঘটনাও রটাতে পারেন। মিষ্টির মনটা ভাইয়ের প্রতি বিষে দিতে পারেন। আমার আপত্তি নেই। নাদিমের ভাবলেশীন কথায় হতভম্ব চেয়ে রইলেন মকবুল সাহেব। নাদিমকে ঠিকঠাক বুঝে উঠতে না পেরে হতভম্ব ভঙ্গিতে বলে বসলেন বিষময় নিয়ে, তুমি মিষ্টিকে সত্যিকারে জানতে চাও? যদি জানতে চাও তবে সেই দিন কেন বলনি? নাদিম স্নিগ্ধ চোখে তাকালো। মনের কথায় একটা হু হু করে উঠল। রক্তের টান বড় শক্তের টান মকবুল সাহেব। একটা টান ছিঁড়ার সাহস সবার নেই। বোনের ছলছলে দাবির মুখে তিক্ততা ঢালার সাহস হয়তো পৃথিবীর কোনো ভাইয়ের বুকেই নেই। কখনোই না। নাদিমের থেকে উত্তরের অপেক্ষা না করে বিড়বিড় করেই উত্তর উঠালেন মকবুল সাহেব, মিষ্টিকে বোঝানো সহজ হবে না। তুমি বুঝতে পারছো না, আল্লাহ ওর ভাই ছাড়া আর কাউকেই বোধহয় সেই বিশ্বাস করে না। কাছাকাছি না থেকে কিভাবে তৈরি হলো এই টান? নাদিম হতাশ নিঃশ্বাস ফেলল। চোখের সামনে ভেসে উঠল ছোট্টবেলার এক গ্রীষ্মকালীন রৌদ্রতপ্ত উঠানের কোণে ভাই, নেউটা, মিষ্টি, বিষময় দুটো চোখ, ভাইয়ের কথায় আতুরে কাতুরে বিশ্বাস নেওয়া এক সরল মন। যাও পাখি, বলো তারে। ছলছল আবছায়া জানালার কাজ। আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপকথার আনাজ কানাজ। নন্দিতার গুনগুন কণ্ঠে হাওয়ার তালে রাতে ঝিমঝিম শব্দের সাথে চাপা গুঞ্জনের মতোই আঘাত হানছে পর্দায়। নম্রতা জানালায় গা ঠেসে কান পাতল। পেছনের গলা ভারী মিষ্টি। হুট হুট গুনগুনিয়ে গাওয়াটা চমৎকার। নন্দিতার বারান্দার ধারে পায়চারি করছে, বইয়ের মুখের সামনে ধরে মনের সুখে গান গেয়ে বেড়াচ্ছে। নম্রতা জানে এই গানের আয়ু সীমিত। কিছুক্ষণের মাঝেই মায়ের ক্ষীণ চিৎকার ঘটে যাবে এই সুর। থমথমে পরিবেশে উত্তপ্ত হয়ে উঠবে নন্দিতার ফ্যাচফ্যাচে কান্নার আওয়াজে ভরে। নাক টেনে টেনে 2-3 লাইন পড়ার শব্দও আসবে। তারপর আবার গুনগুনিয়ে গেয়ে উঠবে নন্দিতা, যাও পাখি, হাওয়ায় ছলো ছলো। অন্য কোনো গান গাইতে পারে, এই গানই বারবার রিপিট করে এই মেয়ে। নন্দিতা পরবর্তীতে গান গাইবে ভাবতেই চেষ্টা করলো নম্রতা। ভাবার ঠিকঠাক হলো না। টেবিলের ওপর নীলখামে মোড়ানো চিঠিটার ওপর মস্তিষ্কে চুম্বকের মতো টানলো। ভাবনায় মনোযোগ দেওয়া যাচ্ছে না। টেবিল থেকে চিঠিটা তুলে নিয়ে পড়তে ইচ্ছে করছে। চিঠিটা চাপ দিয়ে উত্তেজনায় তীব্র মিষ্টি লাগছে। চিঠিতে কি লেখা থাকতে পারে তা নিয়ে নানান ভাবনা। চিঠির পুরাতন সেই মন প্রাণ না অনুভূতি, কম্পিত হৃৎপিণ্ড প্রেমানুভূতি তরতর করে বাড়তে অদ্ভুত এক ঘোর আষ্টে পিষ্টে শরীরে চেপে ধরেছে নম্রতার। কম্পিত হাতে খামটি খুলতেই চোখে ভাসলো সেই চিঠিটা। ভাসলো চিরপরিচিত গুটুগুটি অক্ষর, ভালোবাসা। আজকাল ভালোবাসা শব্দটি বড় বেশি জ্বালাচ্ছে শ্যামলতা। বুকের ভেতর ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা বারবার জানান দিচ্ছে আমি তাকে ভালোবাসি। আমার ব্যস্ত দিন, ব্যস্ত রাত, তার ব্যস্ত অভিমানে নিজেকে ডুবিয়ে রেখে হঠাৎ বিষণ্ণ হয়ে উঠছি। সেই একা নিঃসঙ্গ জগতে স্বপ্নময় হয়ে ধরা দিচ্ছ তুমি। তোমায় পাওয়ার ব্যস্ততা দিনগুলো ক্লান্তিতে পড়ে যাচ্ছি। হাজারো ব্যস্ততার মাঝে হঠাৎ করে ভীষণ কৃপণতার মতোই বুকে চাপা দিতে চাচ্ছি আমার সম্পদ। অন্য মানুষকে অন্য কাজকর্ম ফেলে শিশুসুলভ অভিযানে বিদ্রোহ করছে অন্যের প্রতি তোমার হালকা সজাগ দৃষ্টি ঈর্ষদ জ্বলে পড়ে মরছি। তোমাকে দুমড়ে মুচড়ে বুকে নিঃশব্দ করতে প্রকোষ্ঠবন্ধী তীব্র ইচ্ছে বহন করছে প্রতিটি রক্তকণা। ইস, এত হিংসুটে কবে হলাম আমি?
নম্রতা চিঠিটা ভাঁজ করে খামে পড়লো, বাকিটা সে পড়বে না। আরফানের অনুভূতির পাগলামো শুনে তার গলে গেলে চলবে না। এতদিনের জমানো অভিমান জমিয়ে রাখতে হবে। সে শক্ত থাকবে। আরফান যদি তার ব্যস্ততা নিয়ে ভালো থাকে, নম্রতাও ব্যস্ত থাকবে। আরফান তাকে অবহেলা করলে সেও করবে। কি এত দায় তার? কেন বারবার তাকে এগোতে হবে? সব অপেক্ষা শুধু কি তার? কেন সে এত অপেক্ষা করবে? চিঠি আর পড়বে না। সপ্তাহে 2 দিন যার ফোন করার সময় হয় না, তার আবার কিসের ভালোবাসা? নম্রতা মুখ ফুলিয়ে বসে রইল। হাতে চিঠিটা গভীর আবেগে চেপে ধরল বুকে। মনে সুপ্ত কোনো প্রকোষ্ঠ আড়ষ্টে জড়িয়ে রেখেছে। তার প্রতি অভিমান নিয়ে বাঁচা যেন বড় কষ্টের। শ্যামলতার জন্য ঘড়ির কাঁটা 10টা 5 গড়াচ্ছে। চোখ তুলে সামনে তাকালো আরফান। স্টিয়ারিং ঘোরাতেই ডান হাত থেকে বাম হাতে দরজা খুলে গেল। কপাল কুঁচকে বলল, পুরোপুরি 35 মিনিট লেট। তুমি বলেছিলে তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, বাড়ি ফেরার চিন্তায় অলমোস্ট মারা যাচ্ছ। একসাথে এতগুলো মিথ্যা। নিদ্রা মিষ্টি হাসলো। শপিং ব্যাগ পেছনে সেটে দাঁড়িয়ে রেখেছে, সিট বেল্ট বাঁধলো। আরফানের দিকে চেয়ে অসাময়িক কণ্ঠে বলল, দ্যাট ওয়াজ এ পানিশমেন্ট। তুমি ছোড়াছুড়ি লাঞ্চে আনবে বলেছিলে, আনোনি। মা আর আমার সাথে পরিচয় করে দিবে বলেছিলে, দাওনি। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তুমি বলেছিলে ফার্স্ট বিয়ে করে ফেলবে, এখনো করনি। আরফান হেসে উঠল। প্রসঙ্গ পাল্টে বলল, এত রাতে একা শপিংয়ে আসাটা বোধহয় তোমার উচিত হয়নি নিদু। ঠিক হয়েছে, উচিত হয়নি, কিন্তু হিউম্যান সাইকোলজি কি বলে জানো? হিউম্যান সাইকোলজি বলে মানুষ তার জীবনের উচিত অনুচিত কাজগুলো বেশি করে। তারা যে কাজগুলো না জেনে বুঝে করে তা না, তারা জানে বুঝে সুস্থ মস্তিষ্কে অনুতারিত হয়ে কাজগুলো করে, যেমন তুমি করছো। আরফান প্রশ্নবোধক চোখে তাকালো। নিদ্রা হতাশ কণ্ঠে বলল, তোমার উচিত ফটফট করে বিয়ে করে ফেলা। তুমি তা করছো না, বিয়ে না করে ডেটিং ফিটিং করে যাচ্ছ। এটা কিন্তু ঠিক না। আরফান যেন বিস্ময়ে খেলা করলো। আকাশ সম বিস্ময় নিয়ে নিদ্রার দিকে তাকালো। পর মুহূর্তে হেসে ফেলে বলল, কি বলছো? নিদ্রা গভীর মুখে বসে রইল। আরফান অসহায় কণ্ঠে বলল, গিভ মি এ গ্রেট প্ল্যান। সে ফোন রিসিভ করে না। তার নাকি ভীষণ ব্যস্ততা, আমার সাথে কথা বলার সময় নেই। আমি চাইলে তার বাবার সাথে কথা বলতে পারি। কি আশ্চর্য, প্রেম কি আমি তার বাবার সাথে করি নাকি? নিদ্রা ভাইয়ের দিকে তাকালো। হুহা করে হেসে উঠে বলল, শ্বশুরের সাথে প্রেম, কোয়াইট ইন্টারেস্টিং। আরফান হতাশ দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, এই ঝালাময় মেয়েটিকে আমাকে কিডন্যাপ করা যায় না? নীরা আজ শাড়ি পরেছে, হালকা নীল রঙের ওপর সাদা সুতোর কাজ করা সুতির শাড়ি। মুখে কোনো সাজগোজ নেই। প্রসাধনহীন স্বচ্ছ মুখটা বড় সুন্দর দেখাচ্ছে আজ। টেবিলে খাবার দেওয়ার সময় আয়ন চমকে ওঠে, নীরাপু, তোমাকে তো একদম পরীদের মতো সুন্দর দেখাচ্ছে। নীরা একটু হাসলো ফিরিয়ে দিয়ে তাকে। মনটা ভালো ছিল না তার। অন্ত বাড়ি ফিরবে কি না ফিরবে না তা নিয়ে দুশ্চিন্তায় অস্থির ছিল সে। ঠিকমতো খাওয়া হয়নি। অন্ত যদি সত্যি না ফেরে, কিন্তু অন্তু ফিরল। ঘড়ি 11টা বাজার আগেই বাড়িতে দেখা গেল তাকে। নীরাকে সম্পূর্ণ এড়িয়ে রাতের খাবার খেলো। নীরা ঘরে ফেরার আগেই বইয়ে মুখ গুজে বসে রইল। নীরা নামক প্রাণী আদৌ কি এই ঘরটিতে আছে কিনা তা যেন বেমালুম ভুলে গেছে সে। নীরা বিছানায় গিয়ে বসলো। শাড়ির আঁচলে মুখের ঘামটা মুছে নিতে অদ্ভুত কষ্টে বুক ভার হয়ে এলো তার। ভার্সিটির অনুষ্ঠানে শাড়ি পরলে হা করে তাকিয়ে থাকতো অন্তু। নাদিম রঞ্জন এত মজা নিত, তবুও দৃষ্টি সরাতো না তার। নীরার হাজার গালি শুনেও মোহাচ্ছন্ন হাসি দিত। কি লাগাইছিস মাইরি? তাহলে আজ কেন চোখ তুলে তাকায় না অন্তু? সেই মোহচ্ছন্ন দৃষ্টি কোথায় হারালো? সে সকল বেপরোয়া বেসামাল কথার মানুষটি কিভাবে এত গম্ভীর হলো? তবে কি নীরা আর আগের মতো নেই? অন্তুকে আকর্ষণ করার শক্তি কি তার নিঃশেষ? নীরার হঠাৎ মায়ের কথা মনে পড়ে যায়। এত কিছু সময় মায়ের কোলে মাথা রাখতে মন চাইলো। জীবনের সব দুঃখগুলো বিনিয়ে বিনিয়ে বলতে মন চাইলো। কে শুনবে তার দুঃখময় কথাগুলো ভাবতেই স্থানকাল ভুলে ফুঁপে ওঠে নীরা। অন্তু ঘাড় ফিরিয়ে অবাক চোখে তাকায়। বুড়ো কুচকে নীরাকে পর্যবেক্ষণ করে। নীরবতা ভেঙে গভীর কণ্ঠে বলল, কি সমস্যা? কান্নাকাটির কি হলো? হঠাৎ অন্তুর কণ্ঠে চমকে গেল নীরা। কান্না বন্ধ হয়ে গেল। ভেজা চোখে অন্তুর কুণ্ঠিত কপালের দিকে তাকালো। অন্তু বিরক্তি হলো বুঝি। পরক্ষণে অন্তুর চোখ দুটোই
চোখ পড়ল নীরার, সাথে সাথে কান্নার বেগ বেড়ে গেল তার। কেন নেই এই চোখে মুগ্ধতা, কেন থাকবে না? নীরার হঠাৎ কান্নায় হতভম্ব হয়ে পড়ল অন্তু। বিষময় চোখে চেয়ে বলল, সমস্যা কি? সমস্যা কি? অন্তুর প্রশ্নের কথায় চুপ রইল নীরা। বাঁধ ভাঙা কান্নায় ফুপিয়ে উঠে বলল, মাকে মনে পড়ছে। নীরার উত্তরে হতভম্ব চোখে চেয়ে রইল অন্তু। এত বড় মেয়ে মায়ের জন্য কাঁদছে, আশ্চর্য। নীরাকে কখনোই মা নেউটা বলে মনে হয়নি অন্তুর। সবসময় হোস্টেলে থেকে পড়াশোনা করেছে সে। মাসের পর মাস বাড়িমুখ হতে দেখা যায়নি তাকে। অন্তু শান্ত দৃষ্টিতে নীরার কান্না দেখলো, কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎই প্রশ্ন করলো, কেউ কিছু বলেছে? নীরা চোখ তুলে তাকালো, ভেজা চোখগুলো একঝাঁক প্রশ্ন নিয়ে বলল, অন্তু নিঃশব্দে নিঃশ্বাস ফেলল। বইটা বন্ধ করে নীরার দিকে ফিরে বসলো, নরম কণ্ঠে বলল, আব্বা মা কিছু বলেছে? বকাঝকা করেছে? অন্তুর প্রশ্রয় মাখা কণ্ঠে কান্নার বেগ বেড়ে গেল নীরার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর জন্য মাথা নুয়ে অসম্মতি জানালো, ছোট্ট করে বলল, না। তাহলে হঠাৎ কান্নাকাটি কেন? নীরা জবাব দিল না। অন্তু চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ঘরের জানালা এটা নিভিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, এত রাতে রূপগঞ্জ যাওয়া সম্ভব না। সবচেয়ে সম্ভবত কাজ হলো ঘুমিয়ে পড়া। আলো জ্বালিয়ে ঘুমালে অসুবিধা করব না, আমি বাইরে যাচ্ছি। কথাটা বলেই ঘুরে দাঁড়াতেই ব্যস্ত হয়ে উঠল নীরা। বাইরে কোথায়? অন্তু ঘাড় ফিরিয়ে তাকালো। অন্তুর কপাল কুঁচকে চেয়ে থেকে থমথম খেয়ে গেল নীরা। ডান হাতের পিঠ দিয়ে চোখ মুছে মাথা নোয়ালো, ভারী অসহায় কণ্ঠে বলল, আমার একা থাকতে ভয় লাগছে। অন্তু জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপ থেকে ঠোঁটে থেকে ছোট্ট করে নিঃশ্বাসটি ফেললো। শার্টের বোতাম খুলতে খুলতে বিছানায় এসে বসলো। শার্ট পাল্টে টি শার্ট পরলো, টেবিলের ওপর থেকে পানির গ্লাস তুলে নিয়ে গলা ভেজালো। তারপর বিছানা ছেড়ে দক্ষিণের বারান্দার দিকে গিয়ে দাঁড়ালো, দরজায় খানিক ভিড়িয়ে দিল, সিগারেট ধরালো। নীরা বেশ কিছুক্ষণ ভেড়ানো দরজার দিকে চেয়ে থেকে লম্বালম্বিভাবে শুয়ে পড়লো খাটে। অন্তুর মতো এক হাত কপালে রেখে অন্য হাতে শাড়ির আঁচল খামচে ধরে চোখ বন্ধ করে। সাথে সাথেই চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। এই প্রেম পিপাসু জন্মদুঃখিনী রমণী জানতে পারল না গভীর রাতে জানালার ওই পাশ থেকে একজোড়া মৃদু চোখ ঘোরাফেরা করছে তারাই অঙ্গ জুড়ে। শাড়ির ভাজে ভাজে থাকা প্রতিটি কার্ভের গভীরতা মাপতে মাপতে ছাড়ছিল রাশি রাশি ধোঁয়া বহর করছে। রাত একটা, শব্দহীন এয়ার কন্ডিশনে হিমশীতল ঘরের পরিবেশ। দেওয়ালে টাঙানো বিশাল টেলিভিশন স্ক্রিন, বন্ধুদের ছবি ভাসছে। একের পর এক অগোছালো ছবির শব্দে সাউন্ড বক্সে বেজে উঠছে মাইকের শিরোনামে গাওয়া সেই একটি গান। মেঝেতে পড়ে থাকা বিছানার ওপর পা তুলে দিতে অদ্ভুত গম্ভীর কিছু শুনে নিয়ে ধোয়া মাখাতে চাইল সে। মাথার পাশে ধোয়া উঠছে গরম কফির, চারপাশে ম্যাগাজিন আর বইয়ের ছড়াছড়ি। ঘরের চারপাশটা বই যেন গুছিয়ে রেখেছে। ছোঁয়া পা নাচাতে নাচাতে গানের সাথে ঠোঁট মেলাতে চেষ্টা করছে। ছোঁয়া হঠাৎই উঠে বসলো, রিমোটের বোতাম টিপে গান বন্ধ করলো। জীবনে প্রথমবারের মতো প্রিয় গানটা বিরক্তিকর, অর্থহীন মনে হচ্ছে তার কাছে। কি ভেবে ইংরেজি গান পাল্টে বাংলা গান ছাড়লো। নিস্তব্ধ রাতে এই প্রথমবারের মতো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনে মুগ্ধ হলো ছোঁয়া। গানের কথাগুলো আনমনে গুনগুন করে গাইতে লাগলো। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেললো, জানালার ভারী পর্দা সরিয়ে দিয়ে তারা ভোর আকাশের দিকে তাকালো। আচ্ছা, অস্ট্রেলিয়ার আকাশে কি এমনই তারা হয়? তার দেশের মতোই এতটা আপন করে কি নিজেকে কাছে টেনে নিবে অস্ট্রেলিয়া? উত্তরহীন মন নিশ্চুপ দাঁড়িয়ে থাকে ছোঁয়া। পর্দাটা আবার টেনে দিয়ে চোখ মেলে টেলিভিশনের পর্দায় তাকায়। মাম্মাম কথা মতো আজ ছোঁয়ার মনটা দুর্বত্ত, ভালো থাকার কথা, কিন্তু ছোঁয়ার মনটা ভালো থাকছে না। মন ভালো থাকার আহামরি কোনো কারণও খুঁজে পাচ্ছে না। অস্ট্রেলিয়ান মিস্টার পারফেক্টের সাথে ঘণ্টাময় কথা বলেও আলাদা কোনো অনুভূতি তার হয়নি। লোকটির সুন্দর মুখশ্রী, ভদ্র ব্যবহার, পারফেক্টনেস, হিউম্যান মুগ্ধতা। এই লোকটি সে বিয়ে করতে চলেছে বলে আলাদা উত্তেজনা তার হয়নি। সবকিছু খুব স্বাভাবিকই মনে হয়েছে। যতটা স্বাভাবিক নতুন কোনো ড্রেস পেলে ততটাই স্বাভাবিক, বিশেষ করে কিছু নয়। সোয়া টেলিভিশন বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে
সাইম নামক ছেলেটার জায়গায় রিমোটের বইটি ছবি খুলে ধরলো। ছোঁয়া আবারও চেষ্টা করলো, সফল হলো না। সাইমের জায়গায় রিসেন্টলি পড়া বইটির ছবি ভেসে উঠল তার চোখে। আবারও চেষ্টা করলো, আবারও হয়ে উঠল একই আবিষ্কার। সাইমের চেহারা তার মনে পড়ছে না। কি আশ্চর্য, যার সাথে আজ বাদে কাল বিয়ে তার চেহারাই ভুলে গেছে সোয়া। সাইমকে নিয়ে ভাবতেই সফট কর্নার তৈরি হবে, কিন্তু হচ্ছে না। সাইম দারুণ একটি ছেলে, সোয়ার প্রতি ওর দারুণ একটি ভাবও আছে। আন্ডার স্মার্ট ছেলে, কিন্তু এমন কিছুই তো ছোঁয়া পাচ্ছে না। ছোঁয়া চেষ্টা করেও প্রেমে পড়তে পারছে না। তার বিয়ে করবে কিভাবে? প্রেমে পড়ার মতো কঠিন কাজটি নমু আর নিরু কি করে ফেলেছে সেটাও বুঝতে পারছে না সোয়া কি কিছু টিপস নেওয়া উচিত তাদের থেকে? দিনের শেষে করে বেরিয়েছে, ক্লাসটা শেষ করে বেরিয়েছে নম্রতা। পাশাপাশি হাঁটছে সোয়া আর নীরা। 3 জোড়া পা একই তালে এগিয়ে চলেছে, চোখে মুখে নিষ্প্রিয় ভাব, কোথায় একটা সুর কাটানো ছাপ। ডিপার্টমেন্ট থেকে বটতলা পর্যন্ত একদম নীরবে হেঁটে গেল তারা, কারো মুখে নেই কোনো কথা। সোয়া বিদায় নিতেই নীরবতা ভাঙার চেষ্টা করলো নম্রতা। হালকা হেসে বলল, অন্তু কি জাদু করেছে বলো না? আমাদের ফোন তুমি রিসিভই করো না? নীরা তাকালো, একগাল হেসে বলল, ফোন রিসিভ করার জন্য তো ফোনটা হাতের কাছে থাকতে হবে নাকি? আমার ফোনেরই খোঁজ খবর থাকে না? থাকবে কিভাবে? দিনরাত প্রেমিক স্বামীকের চোখে ডুবে থাকলে দুনিয়ার খোঁজ খবর তো না থাকাই স্বাভাবিক। নীরা শুকনো ঢোক গিলল, প্রসঙ্গ পাল্টে বলল, তুই হঠাৎ করে হাল ছেড়ে দিলি কেন? হলে সিট থাকা সত্ত্বেও প্রতিদিন ধানমন্ডি টু শাহবাগ জার্নি করার মানে হয়? নম্রতা ঠোঁট উল্টে বলল, তোকে ছাড়া হলে টলে থাকতে ভালো লাগে না দোস্ত, কেমন একা একা লাগে। তার থেকে ধানমন্ডি থাকাই ভালো। তুইও ধানমন্ডি, আমিও ধানমন্ডি। আর মজার ব্যাপার হলো আমার ডাক্তারের বাড়িও ধানমন্ডি। আহা, খাপে খাপ। কথাটা বলি চোখ টিপল নম্রতার কথার ধরনে হেসে ফেলল নীরা। বুক ভরে শ্বাস টেনে নিয়ে আকাশের দিকে তাকালো। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে, কানে ভেসে এলো হলুদে আলোয় ভরা উজ্জ্বল চারপাশ। নম্রতা অনুযোগী সুরে বলল, বিয়ের পর তুই যেন কেমন হয়ে গেছিস নীরু। আমি তোকে আমার দিকটা শেয়ার করলেও তুই তোর দিকটা শেয়ার করিস না। তোরও তো কিছুই করিস না আগেও, এখন আরও না। অন্তু আর তোর সম্পর্ক ঠিক যাচ্ছে তো? নম্রতার কণ্ঠে দুশ্চিন্তার আভাবে নীরা হাসলো, হাসি মুখ করে বলল, আরে ধুর, শেয়ার করার মতো কিছু থাকলে তো শেয়ার করব নাকি? তাছাড়া আমি যে একটু ইন্ট্রোভার্ট তা তো তুই জানিসই। এসব ছাড়, আমি ভাবছি অন্য কথা বদলে পাল্টে ফেললো। ক্যাফেটেরিয়াতে গিয়ে বসলো ওরা। 2 প্লেন সিঙ্গারা আর চা অর্ডার দিয়ে ভুরু কুচকালো নম্রতা। আগ্রহ নিয়ে বলল, কি কথা? হুট করে সোয়ার বিয়ের বিষয়টা জানায় যেন অদ্ভুত লাগলো তাদের কাছে। মনটাও খারাপ লাগছে। বিয়ের পর নাকি অস্ট্রেলিয়ায় সেটেল হয়ে যাবে সোয়া। মিস করব খুব। আঙ্কেল আন্টি এখন বিয়ে দেওয়ার জন্য লাফালাফি করছে কেন বলতো? একটা মাত্র মেয়ে, আমাদের মতো হাতে ভাতে অবস্থা ওদের নয়। তাহলে সমস্যা কি? নম্রতা সিঙ্গারার প্লেটটা এগিয়ে নিতে তার ছেলের হাসি হাসলো। টেবিলের ওপর খানিকটা ঝুঁকে পড়ল, ষড়যন্ত্রের মতো ফিসফিস করে বলল, সমস্যা হলো সিথি আন্টির মাথা, বৈজ্ঞানিক ভাষায় যাকে বলে মস্তিষ্ক। এরা বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে তাকালো থমথম মনে। মানে? নম্রতা সোজা হয়ে বসলো, সিঙ্গারায় কামড় দিয়ে বিজ্ঞের মতো বলল, মানেটা পানির মতোই পরিষ্কার। আমার ধারণা এই মহিলার মাথা নষ্ট, মস্তিষ্ক। তোর বিয়ের একটা শাড়ি পরা নিয়ে 1000টা কাণ্ড করেছে এই মহিলা, এখনো ভবিষ্যতও করবে। আমার কি মনে হয় জানিস? নীরা বুড়ো কুচকালো। কি? নম্রতা ঘড়িটা খানিক নুয়ে টেবিলের ওপর ঝুঁকে ফিসফিস করে বলল, বিয়ের পর বেবির প্ল্যানিং এর কাজটাও বোধহয় এই মহিলাই করবে। তুই ভেবে দেখ, সিথি আন্টির জন্য অসম্ভব কিছু নয়, কদাপি আশ্চর্য নহে। কথাটা বলে হেসে ফেলল নম্রতা। নীরা কৃত্রিম শাসনের সুরে বলল, ছি, দিন দিন ভীষণ বেদব হচ্ছিস নমু। ডাক্তার সাহেবের ওষুধ দিচ্ছে নাকি আজকাল? নম্রতা দাঁত বের করে হাসলো, চায়ের কাপে চুমুক দিয়ে চমকানো দৃষ্টিতে তাকালো, দুষ্টুমি করে বলল, আমাকে ওষুধ দেওয়া ওই ডাক্তারের কর্ম নয় বস। বেচারা আজকাল নিম পাতার গুণাবলী দেখতে দেখতে অস্থির। ভীষণ জ্বালাচ্ছিস মনে হয়। তাই একটু জ্বালাচ্ছি। বেশ কিছুদিন যাবৎ ফোন টোন ধরা হচ্ছে না উনার। ঘোষণা করা হয়েছে মিষ্টি মিষ্টি গল্প করতে হলে বাবার সাথে করুন। আমার ব্যস্ততা আপাতত কমছে না।
নীরা খিলখিল করে হেসে উঠল। অনেকদিন বাদে নিজের মনের মতো করে হাসলো, যেন চমকে উঠল নীরা। নারীকে হাসতে দেখেও হাসলো নম্রতা। ঠোঁটে হাসি রেখে বলল, ডাক্তাররা এমন গাধার মতো খাটে, তা ডাক্তারের সাথে প্রেম করতে গেলি কেন? সারাদিন ব্যস্ততা আর ব্যস্ততা, আমার থাকা না থাকায় কোনো গুরুত্ব মনে হয়নি তার। মাঝে মাঝে সপ্তাহেও খোঁজ খবর নেয় না, আর যখন দেখা হয় তখন পাগলা মতে অস্থির। নম্রতা নিরন্ত ছুটে এলো ঠোঁটের নিচে, শুকনো হাসি হাসলো নীরা। বুকের ভেতর জমে ওঠা কষ্টের ভাবটা আরো একটু ভারী হয়ে বিড়বিড় করলো, সুখ চামচটা মুখে নিয়ে জন্মেছিস তুই নম্রতা, সুখের চাদরে মোড়ানো আছিস, নয়তো জানতিস না প্রেমিকের সীমাহীন ভালোবাসা পেয়েও দুঃখ করা সাজে না। সবার কপালে এই সুখ জুটে না, এটা যে কঠিন অবহেলা বলা চলে। অবহেলার মতো তীব্র ব্যথা সহ্য করার ক্ষমতা সবার থাকে না। নম্রতার ফোনে ঘন্টি বাজতে ঘোর কাটলো নীরার। টেবিলের ওপর থাকা ফোনটি আপনা আপনি নজর তাকালো, স্ক্রিনে ডক্টর নামটি ভেসে আছে। একবার কল হয়ে কেটে গেল, দ্বিতীয়বার বাজতে ফোন উঠেলো নম্রতার কণ্ঠে সালাম দিতেই ওপাশ থেকে ক্ষুদ্র কণ্ঠ ভেসে এলো, সমস্যা কি? কতবার ফোন দিয়েছি? গতকাল 3 দিনের মোট 120 বার কল দিয়েছি, অথচ নো রিপ্লাই। সবকিছু একটা লিমিট থাকা উচিত। 5 মিনিটের মাঝে ভার্সিটির গেটে এসে দাঁড়াবেন, আমি গেটের অপেক্ষা করছি। আপনি চলে যান, আমি ব্যস্ত, গেটে যেতে পারবো না। আরফান রুদ্ধ কণ্ঠে বলল, পারবেন না মানে? অবশ্যই পারবেন, পারতে হবে। 5 মিনিটের মাঝে গেটে আসবেন, নয়তো খবর আছে, দরকার হলে হাত পা ভেঙে তুলে নিয়ে আসবো। তবু দেখা আপনার করতে হবে। ইউর টাইম স্টার্ট নাও। কথা বলেই ফোন কাটলো আরফান। নীরা মুচকে এসে উঠে দাঁড়ালো, ব্যাগটা হাতে তুলে নিতে নিতে বলল, বহুত হয়েছে, আর চালাইস না, আমাকে উঠতে হবে, বিকাল হয়ে এসেছে। এখন ওই বাসায় না ফিরলে রান্না বসাতে দেরি হবে, আসছি রে। নম্রতা থ মেরে রইল, অপেক্ষা উপলব্ধি করলো কাজটি একদম ঠিক হয়নি তার। সাথে সাথে না ধরলেও 5 বার একবারে ফোন ধরা উচিত ছিল। আরফান ক্ষেপে আছে। নম্রতা অসহায় মুখ নিয়ে উঠে দাঁড়ালো, অনুসূচিত কাজে করে ফেলেছে, হাই হুতাশ করলো বোধহয়। মানুষগতই স্বভাব। নম্রতার রাগ হলো, এই মানুষগত বেয়াদব স্বভাবটি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে পারলে ভালো হতো। কিন্তু হাই, সব ইচ্ছে যে পূরণ হওয়া সম্ভব না। শাহবাগ থেকে হাতির ঝিলের রাস্তা ধরে হাঁটছে নাদিম। নাদিমের হাতে বাদামের ঠোঙা, এক একটা বাদাম ওপরের দিকে ছুঁড়ে ফেলে ভেতরের লুফে নিচ্ছে। বাদামের টুকরোগুলো মুখে নিয়ে চিবোতে চিবোতে মিটমিট হাসছে। অন্ত হঠাৎ দাঁড়িয়ে পড়ল, বিরক্তি কণ্ঠে বলল, কি সমস্যা তোর? হাসছিস কেন? আমার দিকে চেয়ে হাসবি না, বিরক্ত লাগে। অন্তর কথার জবাবে আবারও মিটমিট করে হাসি উপহার দিল নাদিম। অন্ত গরম চোখে তাকালো। নাদিমের হাসি এবার বিস্তার হলো সারা মুখে। পরপর বেশ কয়েকবার বাদাম মুখে নিয়ে হঠাৎই এক গম্ভীর কাজ করে বসলো সে। আচমকা টানে অন্তর গালে লেগে থাকা ওয়ান টাইম ব্যান্ডেজটা খুলে আনলো হাতে। নিঃশব্দে হেসে বলল, এসব ব্যান্ডেজ ফ্যান্ডেজে কাজ হয় না মামা। বিবাহিত পুরুষের গরমের দিনে চাদর গায়ে বেরোলে কাহিনী দফা রফা। ব্যান্ডেজের আইডিয়া ভালো, কিন্তু শকুনের চোখে আগুন গুপ্তধর, রক্ষা পাওয়া যায় না, ব্যর্থ। অন্তু কলার টেনে গলার দিকটা ঢাকার চেষ্টা করলো। ফালতু কথা বলবি না, পোকা কামড় দিয়েছিল, তেমন কিছু না। নাদিম শব্দ করে হেসে বলল, বুঝি ভাই, বউ পোকা নিয়ে ঘুমাতে গেলে তো 2-1 কামড় খেতে হয়। গরমের দিনে চাদর গায়ে ঘুরছিস, মাঝে মাঝে ওয়ান টাইম ব্যান্ডেজও লাগাচ্ছিস, অস্বাভাবিক কিছু নয়। অন্ত রাগ করতে গিয়েও হেসে ফেললো। নাদিমের টিটকানি কেটে বলল, এই সত্যি করে বলতো, সত্যি বউ পোকা নাকি বাহিরাগত পোকা? আজকাল বহু সুন্দরীদের ফিজিক্স কেমিস্ট্রি শেখাচ্ছিস, কাহিনী কি মামা? কথাটা বলে ভুরু নাচালো নাদিম। অন্তু সুন্দর করে হাসলো। নাদিমের কাঁধে চাপড় দিয়ে বলল, তুমি যার কথা বলছো সে তো তোমার পোকা বন্ধু। মিনিটে মিনিটে তার নাদিম স্যারের কথা মনে পড়ে যায়। নাদিম সবলীলায় কণ্ঠে বলল, এখনো সেখানেই আটকে আছে? আমি ভেবেছিলাম দিনে তোর প্রেমে টেমে পড়ে গিয়েছে। নাদিমের কথায় বেশ বিরক্ত হলো অন্তু। নাদিমের পায়ে আকস্মিক লাথি মেরে বলল, অন্যের ফিলিংস এতটা ছোট করে দেখিস কেন শালা? আকস্মিক আঘাতে উল্টে পড়ে সামনে নিল নাদিম। অন্তুকে খুব বিশ্রীভাবে গালি দিয়ে বুকে থুতু ছেটালো। আশ্চর্য, কথায় কথায় লাথি মারস কেন? বুঝলাম না। আর ছোট করলাম কোথায়? মানুষ সেকেন্ড টাইমে
প্রেমে পড়তে পারে না? যেখানে সেখানে যার তার প্রেমে পড়ে যাওয়ার অধিকার মৌসির আছে, ইটস নর্মাল। অন্তু অসন্তুষ্ট হলো, বলল, একজনের প্রতি অনুভূতি থাকা সত্ত্বেও অন্যজনের প্রেমে পড়ে যাওয়াটা নর্মাল হতে পারে না, বরং অন্যায়। এখন যদি তোমাদের নীরাকে রেখে অন্য কারো প্রেমে পড়ে যায়, সেটা তোরা মেনে নিতে পারবি? নীরার প্রতি অন্যায় হবে বলে মনে হবে না? নাদিম যুক্তি দিয়ে বলল, তোরা নীরুর ব্যাপারটা ভিন্ন, তোদের মধ্যে একটা সোশ্যাল কমিটমেন্ট আছে। মৌসির ব্যাপার সেটা না, একপক্ষিক ভালোবাসা কমিটমেন্ট থাকে না। কাঙ্ক্ষিত মানুষের ভালোবাসা না পেয়ে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া দোষের কিছু না। মৌসির উচিত নতুন করে প্রেমে পড়া। অন্তু হাসলো, হতাশ হয়ে বলল, ভালোবাসা নামক অনুভূতিটা চাইলেও অন্য কারো ওপর ট্রান্সফার করা যায় না দোস্ত। তুই যতই সহজভাবে বলিস, মৌসির জন্য ব্যাপারটা এত সহজ হবে না। ভালোবাসা সহজ না, কাউকে ভালোবাসার মতো যন্ত্রণার কিছু নয়। নাদিম হাসলো, প্রত্যুত্তর করলো না। অন্তু দীর্ঘশ্বাস ফেলে বলল, এত অবহেলা না করে মেয়েটাকে একটু বুঝিয়ে বলিস দোস্ত, বাচ্চা মেয়ে, সফট হার্ট। নাদিম প্রসঙ্গ পাল্টে বলল, সোয়ার গরুটাকে দেখছিস? হঠাৎ এমন কথায় অবাক হলো অন্তু। সোয়ার গরু মানে? গরু কিনলো কবে? গরু দেশি করবে কি? আশ্চর্য। নাদিম হুহা করে হেসে উঠে বলল, ও কিনে নাই, ওর মা গিফট করছে। অস্ট্রেলিয়ান গরু, ইংরেজের বলদ, ওয়েন্ট অস্ট্রেলিয়ার গরু, অতি পোস্টার। আমার তো বিয়েতেই যাইতে ভয় লাগতাছে দোস্ত, গুতমুতো মারলেই সর্বনাশ। ভার্সিটির গেট থেকে বেরোতেই আরফানের ওপর চোখ পড়ল নম্রতার। একটা লাল রঙা মার্সিডিউস এর গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লম্বা চড়া শ্যামবর্ণের মানুষটি। গায়ে ছাই রঙা টি শার্ট, গম্ভীর শান্ত চোখ দুটো কবজিতে থাকা হাত ঘড়িতে আবদ্ধ। শেষ বিকালের হলদেটে আলোয় প্রাণবন্ধ দেখাচ্ছে তার শ্যামবর্ণ মুখ। মাথাটা নিচের দিকে ঝুঁকে থাকায় গোছালো চুলের কিছুটা এসে পড়েছে কপালে। নম্রতার সন্ধিহান চোখে তাকালো। পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর রূপবতী মেয়েটিকে দেখে আপনা আপনি চোখ কুঁচকে গেল। গোল গোল চোখে মেয়েটিকে দেখল। এই অতি সুন্দর মেয়েটির সামনে নিজেকে একটু ঠুকনো মনে হলো তার। রাগী, দুঃখে, ঈর্ষতে মনটা ফুঁসে উঠল। কোথায় ভেবেছিল আরফানের বিরহে কাতর মুখটা খানিকেই অস্থির উঠিবে, কিন্তু কোথায় কি! এই লোক তো উল্টো তাকে জ্বালিয়ে মারছে। এই মেয়ে, এত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়ানোর মানে কি? আরফান কি বোঝাতে চাইছে? তার থেকেও ভালো ভালো অপশন তার আছে। অবুঝ মনে নানাবিধ দ্বিধায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার। আরফান নামক মানুষটি এক মুহূর্তে খুন করে ফেলছে তাকে। বেয়াদব। ঘড়ি দেখে চোখ তুলে নম্রতাকে দাঁড়িয়ে থাকতে দেখলো আরফান। রুড়ো চোখে নম্রতার ওপর নিবদ্ধ রেখে কোনো রূপ বিনিময় ছাড়াই বলল, আবারও লেট। নম্রতা উত্তর দিল না। মুখ ফুলিয়ে পাশে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালো, চোখে চোখ রেখে কোদ নিয়ে স্থির রইল। নম্রতার স্থিরতার পাশে দাঁড়ানো মেয়েটি কোনো রূপ প্রভাব ফেলল না। সে স্বভাবসুলভ উৎসাহিত কণ্ঠে বলল, তুমি তো ভীষণ মিষ্টি মিস ছোড়াছুরি, বা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। নিদ্রা সন্নিত ঈর্ষা মনটা ফুঁসে জ্বলে উঠল এবার। ছোড়াছুরি? কিসের ছোড়াছুরি? এই মেয়েটাকে আরফানের জীবন থেকে ছুঁড়ে ফেলার কথা বলছে না তো? সুপ্ত ক্রোধ চোখে মুখে স্পষ্ট হয়ে উঠতে গাড়িতে কাজ নামিয়ে থাকা মাথা বের করে একজন মধ্যবয়স্ক মহিলা, পরনে কালো রঙের সাদা শাড়ি, ঘাড়ের কাছে ঘন চুলে বিশাল খোপা, চোখে মোটা ফ্রেমে চশমা, টান টান ত্বকে রূপবতী মেয়েটির চেহারার ছাঁচ। নম্রতা পুরো ব্যাপারটা বুঝতে না পেরে হতভম্ব চোখে চেয়ে রইল। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দুপায়ে গিয়ে নম্রতার পাশে এসে দাঁড়ালো। নম্রতা দ্বিধায় চোখ একবার গাড়িতে ভদ্রমহিলার দিকে, আরেকবার আরফানের দিকে তাকাচ্ছে। আরফান হতাশ কণ্ঠে বলল, আপনার যন্ত্রণা আমার পুরো পরিবার রাস্তায় নেমে এসেছে নমৃতা। এই মুহূর্তে পাত্রী দেখা পর্ব চলছে। ইউ আর দ্য মেন ক্যারেক্টার ইন দিস এপিসোড। অল দ্য বেস্ট পত্রপ্রেমিকা। আরফান একটা দীর্ঘশ্বাস ফেলল। কথাগুলো শেষ করে নম্রতার দিকে তাকালো। নম্রতা বোকা বোকা চোখে চেয়ে থেকে বলল, মানে? আরফান উত্তর দিল না। নম্রতা হতবিহ্বল চোখে আবারও গাড়িতে থাকা ভদ্রমহিলা দিকে তাকালো। ভদ্রমহিলা ধীর স্থিরে গাড়ি থেকে নামলেন। তার উজ্জ্বল শ্যামমুখী ক্ষীণ ব্যক্তিত্ববোধে ছাটা দেখা গেল কিছুটা। ভরকে গেল নম্রতা। অসহায় চোখে আরফানের দিকে তাকালো। আরফান অবিচল দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলা গম্ভীর চেহারা দেখে মনে মনে শততারা গুনতে লাগলো নম্রতা। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ড যেন খানিকের জন্য স্থগিত হয়ে গেল। মুখের মধ্যে যেন
ভদ্রমহিলার ভীষণ রাগী অখ্যায়িত করে ফেলল নম্রতা। পর মুহূর্তে নম্রতার ভাবনার সম্পূর্ণ পাল্টে দিয়ে মিষ্টি হাসলেন ভদ্রমহিলা। নম্রতার ডান গালটা আলতোভাবে ছুঁয়ে বললেন, তুমি তবে শ্যামলতা? নম্রতা মাথা নাড়ল। ভদ্রমহিলা হেসে বললেন, কিন্তু মোমের মতো এই মেয়েটাকে শ্যামলতা নামে মানাচ্ছে না মা। এই মিষ্টি মেয়েটার নাম হওয়া উচিত ছিল শুভ্রলতা। আমি তোমাকে শুভ্রলতা বলে ডাকলে কি তুমি রাগ করবে মা? ভদ্রমহিলার অসম্ভব সুন্দর কণ্ঠ শুনে মস্তিষ্ক শীতল হওয়া বয়ে গেল যেন। নম্রতা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে মৃদু হাসল। হঠাৎ করে উপলব্ধি করলেই ভদ্রমহিলা তার খুব পছন্দ হয়েছে। ভীষণ তৃপ্তি দিচ্ছে তার কথার ভঙ্গিমা। নম্রতা চুপ থাকতে দেখে আবারও কণ্ঠ করে কথা বললেন ভদ্রমহিলা, তুমি নিশ্চিত আমি চিনতে পারছো না? আমি হলাম নিষ্প্রভের মা। ভদ্রমহিলার মুখের কথা কেড়ে নিয়ে পেছন থেকে বলে উঠল নিদ্রা। আর আমি হলাম নিদ্রা, নিষ্প্রভ ভাইয়ার ছোট্ট হলেও তার থেকে 1 বছরের বড়। সুতরাং বিয়ের পর আমি তোমাকে ভাবি ডাকবো না, নাম ধরে ডাকবো। আমি তোমার নাম ধরে ডাকলে তুমি কি রাগ করবে? ছোড়াছুরি। নম্রতা যেন হোঁচট খেলো এবার। ছোড়াছুরি? আবার ছোড়াছুরি? এত সুন্দর একটা মেয়ে আবার এমন কুৎসিত নামে ডাকছে কেন তাকে? ভাই ডাকে নিম পাতা, মা ডাকে শুভ্রলতা। লতা পাতা শেষ করে ফুল পাখিও ডাকতে পারতো নিদ্রা। নম্রতা একটু রাগ করতো না, কিন্তু হুট করে ছোড়াছুড়ি চলে যাওয়ায় লজিকটা সে ধরতে পারল না। নম্রতা অসহায় চোখে তাকালো। আরফানের মা নম্রতার ডান হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুমি রাগ করো না, কথা টথা বলছো না, বেশ করছো। এই বদমাইশের সাথে কথা বলা উচিত না। আজ ওর রাতের খাবার বন্ধ। ওর রিপ্লেসমেন্ট খাবার টেবিলের দায়িত্ব হবে তোমার। কি যাবে না? নম্রতা বিস্ময় নিয়ে আরফানের দিকে তাকালো। আরফান মৃদু হাসলো, চোখের ইশারায় আশ্বস্ত করলো। নম্রতা বিস্ময় নিয়ে ভদ্রমহিলার দিকে তাকালো। ঘোর লাগা কণ্ঠে বলল, রাতে বাইরে থাকা বাবা মা এলাও করবে না আন্টি। ভদ্রমহিলা কিছু একটা ভেবে বললেন, কোনো সমস্যা না থাকলে তুমি কি তোমার বাবার নাম্বারটা দিবে মা? আমি তোমাকে সপরিবারে নিমন্ত্রণ করতে চাই। এই মিষ্টি মেয়ের মা বাবার সাথে পরিচয় না হলে নয়। নিষ্প্রভ বলেছিল তোমরা নাকি ধানমন্ডিতেই থাকো। রোড নাম্বার আলাদা হলেও এলাকা কিন্তু একই। সেই হিসেবে আমরা সবাই প্রতিবেশী হয়ে গেলাম না? নম্রতার কোনো উত্তর খুঁজে পেল না। মুগ্ধ চোখে চেয়ে রইল ভদ্রমহিলার মুখে। কাউকে এত দ্রুত বুঝি আপন করে নেওয়া যায়? কণ্ঠস্বরের স্বাভাবিক ছোট্ট ব্যঙ্গভঙ্গি ঝুঁকি এতটা মায়া ঢালা যায়? ভার্সিটি থেকে ফিরতে রান্না বসিয়েছে নীরা। সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার তৈরি করতে করতে কখন যে সন্ধ্যা ঘুরিয়ে রাত নেমেছে খেয়াল ছিল না তার। টেবিলে খাবার সাজিয়ে গুছিয়ে সিঙ্কে হাঁড়ি পাতিল পরিষ্কার করছে নীরা। খোপা বেঁধে বেরিয়ে আসা এলোমেলো চুলগুলো ছিপিয়ে পড়েছে কপালে। চেহারায় ক্লান্তি, নাকে মুখে তৈলাক্ত ঘামের আভা। এমন সময় পাশে এসে দাঁড়ালো জাহানারা। অন্তুর খাবারটা আলাদা করে ঢেকে রাখতে রাখতে ক্ষীণ চোখে তাকালেন। শাশুড়ির দৃষ্টি খেয়াল করে ভেজা হাতে পিঠের নিচ থেকে চুল ঠিক করে ওড়নাটা টানলো নীরা। আমতা আমতা করে বলল, কিছু বলবেন মা? জাহানারা ছোট্ট নিঃশ্বাস ফেলল। নীরার প্রতি আজকাল একটু একটু সন্তুষ্ট সে নীরার করা সরল অভিযোগের পর বাইরে রাত কাটানো বন্ধ করেছে অন্তু। সারাদিন যেখানেই থাকুক না কেন রাত 12টার আগে ঠিকঠাক বাড়ি ফিরে সে। রাতের খাবার নিয়ম করে বাড়িতেই খাচ্ছে। ছেলের এতটুকু নিয়মমাফিক জীবন দেখে একটুকু সন্তুষ্টি পেয়েছে জাহানারা। ছেলের বউয়ের প্রতি প্রকাশ্য তিক্তটা খানিকটাও কমে এসেছে। জাহানারা কৃত্রিম রাগ নিয়ে বলল, সবসময় এমন সালোয়ার কামিজ পরে থাকো কেন? এটা তোমার বাপের বাড়ি না। বাড়ির বউ রং বেরঙের শাড়ি পরলে ভালো মানায়। অন্তু বাসায় থাকলে সব সালোয়ার কামিজ রেখে শাড়ি পরবে, ওর সামনে শাড়ি পরে ঘুরঘুর করবে। দাদি নানিরা বলতো, কাঁচায় না থাকলে নোয়ায় বাস, পাকলে করে ঠাস ঠাস। এখানে এত উড়তে দিলে অন্য পাখির খাঁচায় যেতে কতক্ষণ? নিজের সংসারে ধরে রাখতে হলে এমন মেরে বসে থাকলে চলবে না। সময় থাকতে লাগাম ধরো। প্রেমের বিয়ে বলে গা ভর্তি তেল নিয়ে বসে থাকলে চলবে না। পুরুষ মানুষের মন গাছের পাকা আম, কোনোটারই বিশ্বাস নেই বউ। যখন কোথায় ঝরে পড়বে
তা তারা নিজেরাও জানে না। কথা বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল জাহানারা। নীরা সাবান মাখা হাতে থ মেরে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মাকে কিভাবে বলবে তার আর অন্ধের ব্যাপারটা আজ করতে পেরেছে? সত্যি কি এবার লাগাম ধরা উচিত নীরার? অন্তুর পক্ষে কি সত্যি অন্য কারো প্রতি আকৃষ্ট হওয়া সম্ভব? বুকের ভেতর থেকে বিরক্ত আর শক্ত ধমক উঠে এসলো। কেন সম্ভব নয়? অন্তুকে দেখেছিস কখনো মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে? বিয়ের পর একবারও অন্য দৃষ্টিতে তাকিয়েছে সে? তাকায়নি। তবে নীরা অন্য মনস্ক ভঙ্গিতে কাজে হাত দিল। সত্যি যদি এমন কিছু হয় তবে কিভাবে লাগাম টানবে নীরা? নীরা করবে কি? রাত গভীর, আকাশ ভর্তি তারার মেলা। হালকা ঝিরঝির বাতাস উড়ছে পাতলা ওড়না। কপালে পড়ে থাকা ছোট ছোট চুল। সামনে রাস্তা থেকে ভেসে আসছে যানবাহনের মৃদু হর্ন। ছাদের এক কোণায় থাকা দেওয়ালে বসে আছে নম্রতা। ডান হাতে ধোয়া ওঠা কফি, বাম হাতে কানে ধরে রাখা ফোন। আপনি এখন কোথায় আছেন, কি করছেন? ওই পাশ থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর দিল আরফান। আমি হসপিটালে আছি, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ঘোরাফেরা করছি। আই মিন ডিউটি ম্যাডাম, রাউন্ডে আছি। নম্রতা আটকে উঠে বলল, এত রাতে ডিউটি? ঘুমটুম নেই আপনার? আরফান হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা কারোর সাথে কয়েকটা কথা বলে নিয়ে বলল, ঘুম তো আপনার কাছে। ফাজলামি করবেন না, আমি সিরিয়াস। এই মুহূর্তে ডাক্তারের ওয়াইফদের জন্য প্রচন্ড মায়া হচ্ছে আমার। বেচারীরা নিশ্চয়ই রাতে একা একা ঘুমাতে হয়। মাঝরাতে ভয় পেলে কাঁথা দিয়ে মুখ চেপে মটকা মেরে শুয়ে থাকতে হয়। সাংঘাতিক না, এসব ডাক্তার ফাক্তারকে বিয়ে করা যাবে না। প্ল্যান ক্যান্সেল। আরফান নিঃশব্দে হাসলো। সেই হাসি চুপ থেকে হাতের কাজ শেষ করলো। অতঃপর মৃদু কণ্ঠে বলল, আপনি এখনো ঘুমাননি কেন? অলমোস্ট 1টা বাজে। এত রাতে কি করছেন? ছাদে বসে কফি খাচ্ছি আর আকাশ দেখছি। আজকাল আকাশ অনেক সুন্দর ডাক্তার। আরফান অবাক হয়ে বলল, ছাদে? অনেক বছর আগে কেউ একজন আমায় বলেছিল সে একা ছাদে যেতে ভয় পায়, তাই বরের জন্য অপেক্ষা করছে। সাহসী বর তাকে ছাদে নিয়ে জ্যোৎস্না বিলাস করবে। তো কি বর জুটে গিয়েছে আজকাল? বর না জুটলেও সাহসটা ঠিকই জুটে গিয়েছে তার। অনেক বছর আগের বাচ্চা মেয়ে এখন বিশাল বড়, ভুট্টুতে ভয় পায় না। তাই নাকি? তাহলে তো মায়ের গল্পটা আপনাকে বলাই যায়। মা বলতো আমাদের আশেপাশে নাকি সবসময় জিনপরীরা ঘোরাঘুরি করে, একসাথে পাশাপাশি বসেও থাকে। আপনার পাশেও নিশ্চয়ই আছে। ফাঁকে ছাদে আপনি আর অলৌকিক ক্ষমতা সম্পন্ন কিছু জিন। ব্যাপারটা দারুণ না? নম্রতা ভয়ে ভয়ে তাকালো চারপাশে। অদ্ভুত একটা ভয়ে কেঁপে উঠল তার বুক। কৃত্রিম রাগ নিয়ে বলল, দেখুন, একদম উল্টাপাল্টা গল্পের ফাঁদে ফেলাবেন না। ডিউটি এর অবস্থায় ফোনে কথা বলছেন, তারপর উল্টাপাল্টা গল্প বানিয়ে মাসুম যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। আপনার নামে তো মামলা করা উচিত, ডক্টর। আন্টির মতো